আচ্ছা, ধরা যাক আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি চাচ্ছি যে কোনো একটা ইসলামী ব্যাংকে সেটা আমি রাখবো, অথবা কোনো একটা ব্যাংকে আমি বিনিয়োগ করব, ইসলামী ব্যাংক। কোন কোন বিষয় সামনে রাখলে আমি বুঝতে পারবো যে তারা শরিয়া নির্দেশনাগুলো ঠিক মতো পালন করছে? না, ইসলামী ব্যাংকিং করছে এটা সাইন তো স্পষ্ট যে সে নামের শুরুতে ইসলামী লাগাবে, কিন্তু কতটুকু করছে এটা হচ্ছে প্রশ্ন। অবশ্যই প্রথমে আমি শারিয়া গভর্নেন্সের যে হায়ারার্কিগুলো বললাম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শারিয়া কমিটি। আমি শারিয়া কমিটির লিস্ট দেখে আমি ব্যক্তিগতভাবে যেটা করি, কারণ আমরা আলহামদুলিল্লাহ আমাদের দুটো প্রতিষ্ঠান, বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি, মালয়েশিয়াতে আদাল অ্যাডভাইজারি, এবং এই দুটো প্রতিষ্ঠান থ্রুতে আমরা মোটামুটি প্রায় সকল কন্টিনেন্টেই আমাদের আইদার পার্টনার বা ক্লায়েন্টেল আছে। আমরা কোনো যখন একটা অ্যাপ্রুভড কোনো একটা ইসলামিক ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে আসে, হ্যাঁ, যেমন ধরেন আমরা যখন অন্য একটা ক্লায়েন্টকে অ্যাডভাইস করি, সে হয়তো আরেকটা এন্টিটির সাথে লেনদেন করছে যেটা শারিয়া কমপ্লায়েন্ট বলে সার্টিফাইড। আমরা দেখি যে সার্টিফিকেশনটা কে দিয়েছে, কোন এন্টিটি দিয়েছেন বা কোন আলেম দিয়েছেন। এখন ওখানে যদি আমরা দেখি যে এমন একজনের সিগনেচার যার এই বিষয়ে কোনো ধারণা নেই, যেমন আমি একটু বলি, অনেকে হয়তো আমার কথায় বিরক্ত বোধ করতে পারেন যে আমি বাংলাদেশের শরিয়া কমিটিগুলো নিয়ে এই মন্তব্য করেছি। আসলে সমস্যাটা পুরো বিশ্বেরই একসময় ছিল। মুসলিম দেশগুলো, মিডল ইস্টের কথা বললাম, মালয়েশিয়া, পাকিস্তান অনেক দূর এগিয়ে গেছে এই জায়গায়। কিন্তু অমুসলিম দেশগুলোর কথা যদি আমরা বলি, ধরেন আমেরিকার কথা বললাম, কানাডার কথা বললাম, অস্ট্রেলিয়ার যদি আমি একটু উদাহরণ দিই, অস্ট্রেলিয়ায় আমরা দেখেছি অনেকগুলো শরিয়া কমিটিতে এমন শরিয়া স্কলারবৃন্দ আছেন জাস্ট তারা লোকাল ইমাম, এই জন্য শরিয়া কমিটিতে আছেন। আমি নিজেও দুই একটা শরিয়া কমিটিতে থাকার মাধ্যমে ওনাদের এনগেজমেন্টের সাথে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। ইসলামী ফাইন্যান্স তো দূরের কথা, মানে সাধারণ বিজনেস নিয়েও তাদের বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু ওনারা কমিটিতে আছেন, অ্যাপ্রুভ করছেন। তা আমরা যেটা করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখি যে আসলে অ্যাপ্রুভালটা কে দিয়েছে। তা আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি শরিয়া কমিটির লিস্টটা দেখতে পারেন, দেখুন ওনার ইসলামী ফাইন্যান্স নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, উনি ইসলামী ফাইন্যান্স পড়িয়েছেন, পড়ছেন, গবেষণা করছেন, লিখেছেন, কিছু আছে কিনা। কিছুই যদি না থাকে, এটাই তো ফার্স্ট রেড ফ্ল্যাগ। ধরেন আমি এমন একটা ব্যবসায় বিনিয়োগ করব, কিসের ব্যবসা? এগ্রিকালচার ব্যবসা, উনি গরুর ফার্ম দেবেন, কিন্তু এন্টারপ্রেনার যিনি, উনি জীবনেও গরুর সামনেই যান নাই। এখন এটাই তো আমার ফার্স্ট রেড ফ্ল্যাগ, বাকি রেড ফ্ল্যাগ তার দরকার নেই। এরপর আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো আরও বললাম, আপনি দেখেন তার শরিয়া অডিট আছে কিনা, গত বছরের অডিট রিপোর্টটা চাইতে পারেন। তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখেন, যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারেন, আমাদের যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে পারেন। তার বিনিয়োগগুলো কোথায়, যেমন আমাদের দেশে অনেকগুলো ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আনফর্চুনেটলি আপনি দেখবেন যে বিনিয়োগ করে বসে আছে শুধুই আপনার স্টকে। হ্যাঁ, এরকম অনেক আপনার ফানি বিষয় আছে। তো আমি মনে করি প্রথম স্টেপ হচ্ছে জানার চেষ্টা করা। যেমন আমাদের আইএফএ কনসালটেন্সি থেকে আমরা বাংলাদেশের অনেকগুলো ইসলামিক ফাইন্যান্সিয়াল বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রথম কোর্স নিয়ে এসেছি। এখনও আমরা নানা রকম ট্রেনিং দিয়ে যাচ্ছি, আদাল থেকেও আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ, আরও প্রতিষ্ঠান আছে। কিন্তু যখন আপনি জানা শুরু করবেন, তখন এই রেড ফ্ল্যাগগুলো আস্তে আস্তে সামনে আসবে। আর যখন সেন্ট্রাল ব্যাংকের যখন সেই শারিয়া গভর্নেন্সটা চলে আসবে, তখন রেড ফ্ল্যাগগুলো ডিটারমিন করাটা ইজি হবে। এখন আমরা যে রেড ফ্ল্যাগটা ডিটারমিন করব, আমাদের তো নির্দিষ্ট স্ট্যান্ডার্ডই আমাদের দেশে নাই। আমি কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলোর ভিত্তিতে বলছি। কিন্তু যখন সেন্ট্রাল ব্যাংক বলে দিবে যে তোমার ABCDE লাগবে, কারো যদি B না থাকে, C না থাকে, এটা ভেরি ইজি টু ডিটারমিন যে তার এই জায়গাগুলোতে প্রবলেম আছে। আশা করি মানে আপনার প্রশ্নের হয়তো আমি ইচ্ছা করেই সরাসরি উত্তর দেই নাই, বাকি অনেকগুলো পার্সপেক্টিভ অ্যাড করার চেষ্টা করেছি।